হাতে হ্যারিকেনটা নিয়ে ভীরু বেরোতে যাচ্ছে। এমন সময় তার স্ত্রী সাবিত্রী বলল, কোথায় যাচ্ছ তুমি এখন? আরে তুই থাম, এখনই চলে আসবো। আর কিছু না বলে ভীরু তড়িঘড়ি বেরিয়ে পড়ল। আজ ঠান্ডাটা বেশ পড়েছে। কুয়াশা আবৃত এই জঙ্গলে কোনো এক রাতচরা পাখি তার মাথার উপর দিয়ে চলে গেল। গাটা একটু ছমছম করে উঠল ভীরু। ততক্ষণে জঙ্গলের বেশ গভীরে চলে গেছে সে। এক মহাজাগতিক নৈশব্দ যেন জাপটে ধরে আছে সম্পূর্ণ জঙ্গলটাকে। সেই হাড়হিম করা ভীতিকর পরিবেশটাকে অনুভব করেই ধীরে ধীরে পাতায় খড়মড় খড়মড় শব্দ করে এগিয়ে চলল ভীরু। অবশেষে সে পৌঁছে গেল সেই কুয়োর কাছে, যেখানে তার অজানা কাজটা রয়েছে। কুয়োর পাশে সব পুজোর সরঞ্জাম রাখা ছিল আগে থেকেই। হ্যারিকেনটা মাটিতে রেখে অর্ধ উলঙ্গ হয়ে গেল ভীরু। তারপর সে তার তন্ত্রের পুঁথিটা খুলে মন্ত্র পড়তে শুরু করল। দানুমিতাঙ্কে হুম কিম জাগ্রত উজ্জ্বলা নমঃ, দানুমিতাঙ্কে হুম কিম জাগ্রত উজ্জ্বলা নমঃ। বারবার ভীরু এই মন্ত্র জপ করতে লাগল। হঠাৎ করে এক তীব্র ফুলের গন্ধে চারিদিক ঢেকে গেল। জঙ্গলের আশেপাশে মাতালের গর্ভে আটকে থাকা দানবদের হাসির শব্দে কানের পর্দা নষ্ট হওয়ার উপক্রম। সেদিকে মুহুর্মুহু সেই মন্ত্রপাঠ করে চলেছে ভীরু। হঠাৎই হুমের আগুনে একটা নারী অবয়ব ভেসে উঠতেই চারিদিকে সব যেন নিস্তব্ধ হয়ে গেল। এমন সময় ভীরু চিৎকার করে উঠল, মা দে মা আমায়, আমি তোকে জাগ্রত করেছি মা, মা দে মা আমায়। হঠাৎ পেছন থেকে একটা শব্দে ভীরু পিছন ফিরে তাকালো। এরপর তার তীব্র আর্তনাদ ভেসে গেল সেই জঙ্গলের আনাচে কানাচে। ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। আজকের গল্পে অলৌকিকতা ও কুসংস্কারের উল্লেখ রয়েছে। গল্পের লেখক শুধুমাত্র প্লট তৈরির খাতিরেই এর উল্লেখ করেছেন। ফ্যাবিউলাস টেলস কখনোই এগুলিকে সাপোর্ট করে না। ধন্যবাদ। নমস্কার, আমি অদ্রিজা। আমাদের চ্যানেল ফ্যাবিউলাস টেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে একটা ভিন্ন স্বাদের গল্প, লেখক শেখ আমান হোসেনের আহুতি। গল্পটির সারাংশটা একটু ছোট করে বলে রাখা ভালো। এই গল্পের মুখ্য চরিত্র নীলাদ্রি ভট্টাচার্য, যিনি একজন ফরেস্ট অফিসার। হঠাৎই কর্মসূত্রে তিনি ট্রান্সফার হয়ে আসেন অন্ধ্রপ্রদেশের একটি রিজার্ভ ফরেস্টে। এখানে আসার পর থেকেই ঘটে কিছু অবাক ঘটনা। রিজার্ভ ফরেস্ট সংলগ্ন একটি বিশেষ গ্রাম থেকে অস্বাভাবিকভাবে অনেকে উধাও হয়ে গিয়েছে বলে শোনা যায়। গ্রামের মানুষ সে নিয়ে অত্যন্ত আতঙ্কিত। পরবর্তীতে তিনি গ্রামের এক পুরোহিত মারফত জানতে পারেন এই সব ঘটনা কোনো এক অপদেবীর অভিশাপের কারণে ঘটছে। কেউ না কেউ দেবীকে ভুল পদ্ধতিতে জাগ্রত করেছে, তাই দেবীর মারণ রোষে পড়েছে এই বিস্তীর্ণ জনপদ। তাহলে কিভাবে প্রশমিত হবে দেবীর ক্রোধ? সবাইকে কি বাঁচানো সম্ভব হবে? এসবের উত্তর জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে হবে। আজ আমাদের এই গল্পের মুখ্য চরিত্রে তথা নীলাদ্রি ভট্টাচার্যের চরিত্রে রয়েছেন সুদীপ, তান্ত্রিক গুরুজি, নাগার্জুন ও শুভমের চরিত্রে রয়েছেন সুরঞ্জন, গোরা, নীল ও অতনু। আর কথা বাড়াচ্ছি না, এবার সোজা গল্পে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, শেখ আমান হোসেনের আহুতি। অফিসে আজ বড়বাবুর ডাক পড়তে তড়িঘড়ি গেলাম তার কেবিনে।
তিনি কিছু কথা না বলে আমার হাতে একটা এনভেলপ ধরিয়ে দিয়ে বললেন, কংগ্রাচুলেশন নীলাদ্রি। আমি বুঝতে না পেরে সেটা ছিঁড়ে দেখি আমার ট্রান্সফার লেটার। ভালো করে পড়ে বুঝলাম অন্ধ্রপ্রদেশে পোস্টিং হয়েছে। মনটা ভারী খুশি হয়ে গেল। হেসে বললাম, থ্যাংক ইউ স্যার। আসলে আমি একজন ফরেস্ট অফিসার, তাই এইসব ট্রান্সফারে খুশি না হয়ে থাকাই যায় না। বাড়িতে এসে সবাইকে জানিয়ে দিলাম এই খবর। মা একটু মন খারাপ করলেও পরে রাজি হলো। তারপর আমি বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমার ট্রেন ছিল সকালে। আমার চাকরিটা হলো অন্ধ্রপ্রদেশের একটা রিজার্ভ ফরেস্টের সিনিয়র অফিসার হিসেবে। এই জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি ও গন্ডার দেখা যায়, আর তার সঙ্গে চোরা শিকারীদের আনাগোনাও দেখা যায় প্রচুর। এগুলো আমি সব জানতাম আগে থেকে। আমার রেকর্ড ভালো থাকায় আমাকে প্রমোট করে আমার পোস্টিং হয়েছে এখানে। প্রমোশনের ব্যাপারে যখন জানতে পারি তখন ভারী খুশি হয়েছিলাম বটে, কিন্তু এর সাথে বুঝতেও পেরেছিলাম যে আমার দায়িত্বটা অনেকটা বেড়ে যাবে আজকের পর থেকে। সেপ্টেম্বরের শেষের দিক করে আমি এখানে চলে আসি। এত তাড়াতাড়ি আসার কারণ হলো যে এই সময় প্রাণীদের প্রজনন ক্রিয়ার কারণে ইল্লিগাল হান্টিং হয় প্রচুর। আমি রেল স্টেশনে নামলে আমাকে নিয়ে যাওয়ার জন্য অফিস থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তাতে করেই আমি কোয়ার্টারে চলে আসি। আজ আর রিপোর্ট করার কোনো ব্যাপার নেই, কাল থেকে সব শুরু করলেই হবে। রুমে এসে ফ্রেশ হয়ে ভাবলাম আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখা যেতে পারে। এর উদ্দেশ্য বলতে একটাই, এখানে যে রিজার্ভ ফরেস্টের কাছাকাছি অনেক গ্রাম আছে, আর কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক চোরা শিকারীর আড্ডা এইসব ছোট ছোট গ্রামেই থাকে। তাই দেরি না করে অফিসে ফোন মারফত জানিয়ে দিলাম যে বিকেলের দিকে আমি একবার বেরোব। একটা জিপের ব্যবস্থা হলো। বিকেল 4টে নাগাদ আমরা বেরোলাম। আমার সাথে ছিল একজন গার্ড, যার নাম ছিল শুভম, আর আমাদের ড্রাইভার নাগার্জুন। দুজনেই ওখানকার সব অবস্থার সাথে ওয়াকিবহাল ছিল। একটু আশেপাশে ঘুরে বাজারের দিকে আসতে আমি নাগার্জুনকে উদ্দেশ্য করে বললাম, এই তুমি একটু গাড়িটা গ্রামের দিকে নাও তো, গ্রামগুলো একবার দেখা দরকার। স্যার, এখন রাত হয়ে যায়, এখন ওদিকে না যাওয়াই ভালো। এমনি ওখানের লোকেরা আমাদের খুব একটা পছন্দ করে না। কেন পছন্দ না করার কারণ? ওরা ভাবে আমরা খারাপ, ওদের জীবিকাতে আমরা নাকি বাঁধা হয়ে আছি। এছাড়া ভৌতিক ভণ্ডামির দ্বারা মানুষদের ভয় দেখিয়ে রেখে এখানকার লোকাল গুন্ডারা তাদের চোরাই মাল পাচার করে থাকে। স্যার, এরা সব এক একটা কাওয়ার্ড। এইসব নিষ্পাপ আদিবাসী মানুষদের ব্যবহার করে আমাদের কাছ থেকে পালিয়ে বেড়ায়। বুঝলাম, কিন্তু ভৌতিক বলতে কি বলতে চাইছো? না স্যার, তেমন কিছু না। ওদের কথায় আছে যে এই জঙ্গলে যদি কেউ রাতে বের হয়, সে যে কোনো কাজেই হোক না কেন, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আর ঠিক এই সময় এই ব্যাপারটা একটু বেশি হয়ে থাকে। এমনকি স্যার রাতের দিকে কোনো চোরা শিকারিও বেরোয় না। ওরা ভোরের আলো হালকা না ফুটলে বের হয় না। তুমি কি করে জানলে? স্যার, আপনার আসার কিছুদিন আগে একটা চোরা শিকারি আমাদের হাতে ধরা পড়ে, ওর কাছ থেকেই শোনা। যত সব রাবিশ কথা। স্যার, আমি এইসব ব্যাপারে বিশ্বাস করি না, কিন্তু আমি এখানে 3 বছর ধরে আছি। ঠিক এই সময়টা করেই শুনতে পাওয়া যায় কেউ না কেউ ওই জঙ্গলে হারিয়ে গেছে। আজ অবধি হারিয়ে যাওয়া মানুষদের বডি লোকাল পুলিশ থেকে শুরু করে আমরা কেউই উদ্ধার করতে পারিনি। হ্যাঁ, কিন্তু সেটা তো কোনো বন্য জন্তুর জন্য হতে পারে, তাই নয় কি? স্যার, প্রথমে সবাই ওটাই ভেবেছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন অনেক মানুষ উধাও হতে থাকলো, ঠিক সেই সময় চাম্বেলি নামের একটা গ্রামে একটা মধ্যবয়স্ক লোক উধাও হয়ে যায়। সে আমাদের কোয়ার্টারের রাঁধুনি ছিল, নাম মুকুন্দ। গ্রামের প্রধানের আর্জিতে ফরেস্ট রেঞ্জারের একটা দল তাকে খোঁজা শুরু করলো। তো পেলে কিছু? না স্যার, তেমন কিছু পাইনি, শুধু কিছু ফুটমার্ক ছাড়া। কিসের ফুটমার্ক? আমিও জানি না স্যার, কিন্তু যেই ফুটমার্কটা দেখেছিলাম সেটা এই জঙ্গলে কোনো প্রাণীর হতে পারে না। 4 ফুট লম্বা পায়ের ছাপ, গাছের চারিদিকে আঁচড়ের দাগ। মানে? হ্যাঁ স্যার, এই প্রথম এখানে এমন কিছু দেখা গেছে। আচ্ছা, ঠিক আছে, কাল অফিসে আমাকে ওর ফাইলটা একটু দিয়ে যাবে। ওকে স্যার। কথা বলতে বলতে আমরা চাম্বেলি গ্রামের মধ্যে ঢুকে পড়ি। সন্ধ্যার এই সময় জঙ্গলে ঘেরা রাস্তাতে যেতে গিয়ে গাটা বেশ ছমছম করছিল।
কিছুক্ষণ পর বাড়ির বাইরে জ্বলা হেরিকেনের আলো দেখে সেই গা ছমছম ভাবটা কেটে গেল। হঠাৎই নাগার্জুন আমাকে মৃদুস্বরে বলল, স্যার, এখানের লোকেরা ভালো, আমাদের খুব শ্রদ্ধাও করে, কিন্তু সমস্যাটা হলো। কি সমস্যা? এখানেই সেই ভূতের ঘটনাগুলো ঘটেছে বেশি। আই সি, ওই জন্য কাউকে বাইরে দেখতে পাচ্ছি না। স্যার এবার চলে যাওয়া ভালো, অনেকটা রাত হলো। কেন, তুমি ভয় পেলে নাকি? হ্যাঁ। শুভম আমার বিদ্রুপটা বুঝতে পেরে মুখটা নিচের দিকে নামিয়ে নিল। আমি আবার জিজ্ঞেস করলাম, শুভম, তুমি কি এসব ভূতের গল্পতে বিশ্বাস করো নাকি? কিন্তু এরপর যা ঘটল তা বোঝাতে পারবো না। হঠাৎ করে সেই বন্য জঙ্গলে চারিদিক স্তব্ধ হয়ে গেল, আর একটা শীতের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই আমার বুকের পাঁজরগুলো যেন কেঁপে উঠল। অজানা একটা কু ডাকে মনটা বলে উঠল, না, এটা ভালো না, কিছু খারাপ আছে এখানে। ঠিক এমন সময় ধরা কিন্তু ভীতু গলাতে শুভম বলল, স্যার দিনের বেলায় আমি এসব বিশ্বাস করি না, কিন্তু রাতে করি। বুঝলাম এই ঠান্ডা বাতাসের ব্যাপারটা ওরা কেউ বুঝতে পারেনি। তবে শুভমের উত্তর শুনে আর কথা বাড়ালাম না। আমারও কেমন একটা অস্বস্তি হচ্ছিল। নাগার্জুনকে বলে গাড়িটা ঘুরিয়ে নেওয়া হলো। পরদিন অফিসে গিয়ে আমাদের হেড অফিসারকে রিপোর্ট করলাম। সবার সাথে কথা সেরে যখন আমার ক্যাবিনে এলাম, তখন আমার টেবিলে সেই মিসিং ডায়েরির ফাইলটা রাখা ছিল। সেইগুলো দেখতে দেখতে বাইরে একটা হট্টগোল কানে এলো। বেরিয়ে দেখি একটা বাচ্চা ছেলে আমাদের এক কনস্টেবলের সাথে ঝগড়া করছে। একটু কাছে যেতেই বাচ্চাটার গলা শুনতে পেলাম, স্যার আমার টাকাটা মেটান অনেকদিন হয়ে গেল যে। আরে কালকে নিয়ে নিবি, যা যা। না স্যার, আজকে দিলে আমি আর চা দেবনি। আমি এসেছি দেখে কনস্টেবল একটু নড়ে চড়ে দাঁড়িয়ে সেলাম দিয়ে পুরো ব্যাপারটা বলল। আমি ছেলেটাকে টাকাটা মিটিয়ে দিলাম, দিয়ে বললাম, এই তুমি একবার আমার কেবিনে এসো তো। বাচ্চাটা নির্দ্বিধায় আমার পেছন পেছন কেবিনে এলো। একটা চেয়ারে তাকে বসিয়ে একটু যাচাই করলাম। 9 থেকে 10 বছর বয়সী একটা ছেলে, গায়ের রং শ্যামলা, মুখের দিকে তাকালে বোঝা যায় বেশ কর্মঠ কিন্তু সরল প্রকৃতির ছেলে। তাকে জিজ্ঞেস করলাম, এই তোর নাম কি? অরিজিৎ। আচ্ছা, তা অরিজিৎ তুমি কোথায় থাকো? স্যার চাম্বেলিতে। ও, তা এখন চা বিক্রি করছো কেন? তোমার স্কুল নেই? অরিজিৎ বেশ মিষ্টিভাবে বলল, না স্যার আছে, কিন্তু বাবা একা পারবেনি বলে আমি সাহায্য করতে আসছি। আচ্ছা, কিন্তু বাবু পড়াশোনা করাটাও তো জরুরি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি স্যার আপনাদের মতো অফিসার হতে চাই, আর মোদেরই বোনকে খারাপ লোকের হাত থেকে রক্ষা করতে চাই। কিন্তু তার জন্য তো পড়াশোনাটা জরুরি। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে নিশ্চয়ই একদিন আমার মতো হবে। আমার কথা শুনে অরিজিৎ নিষ্পাপভাবে ইতিবাচক মাথা নাড়ল। এরপর ওর সাথে আরও কিছু কথা বলার পর ও চলে গেল। বাচ্চাটা যাওয়ার পর আমি সেই ফাইলটা দেখতে লাগলাম। ফাইলের মধ্যে 11 জনের মিসিং রিপোর্ট দেওয়া ছিল, আর সাথে ছিল তাদের মিসিং ফটো, তাদের হারিয়ে যাওয়ার প্লেস। কমন ব্যাপার বলতে একটাই, যারা মিসিং হয়েছিল তারা সবাই ছিল চাম্বেলি গ্রামের মধ্যে। এছাড়া বাইরের কোনো গ্রামের উল্লেখ ছিল না। একটা সময় ভেবেও ছিলাম যে হয়তো এইসব চোরা শিকারীদের ব্যাপারে অভিযোগ করার জন্য তাদেরকে মেরে দেওয়া হয়েছিল, কিন্তু ভুলটা ভাঙলো যখন দেখলাম যে যারা মিসিং হয়েছিল তাদের মধ্যে 3 জন নাম জানা চোরা শিকারীও ছিল। ফাইলটা কমপ্লিট করে যখন উঠলাম তখন দুপুর হয়ে গেছে। হঠাৎই ফোনটা বেজে উঠল। মা ফোন করেছে। কিরে, তুই খেয়েছিস কিছু? তুই তো কাল থেকে কল করবি বলে করলি না। রাতে ঠিক মতো ঘুম হয়েছে তো? আরে মা, আস্তে আস্তে, এত কোশ্চেনের উত্তর একসাথে দেব বলেই তো আর কল করিনি। এমনিও কাল থেকে একটু ব্যস্ত ছিলাম, বুঝলে। রাত্রে ভেবেছিলাম কল করব, কিন্তু ফোনের টাওয়ার না থাকায় আমি আর কল করতে পারিনি। কেন বাপু, এত দূরে তোর বদলিটা করালি? আমাদের আশেপাশে কি আর জঙ্গল ছিল না, যাকে ছেড়ে তুই বাইরে চলে গেলি? মা, তুমি এত টেনশন করো না তো, ছাড়ো ওইসব কথা। তোমার ডায়াবেটিসের ওষুধগুলো নিচ্ছ তো? হ্যাঁ বাবা, তোকে আর চিন্তা করতে হবে না। তুই কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তাহলে আর আমি চিন্তা করব না। ঠিক আছে মা, আমি রাখলাম।
এখন টিফিন টাইম, কিছু খেয়ে নি। ঠিক আছে রাখ, দেখে শুনে থাকিস বাবা। ঠিক আছে মা, তুমিও সাবধানে থেকো, রাখলাম। বলে আমি কলটা কেটে দিলাম। আসলে বাবা চলে যাওয়ার পর মা একেবারে একা হয়ে গেছে, তাই এত টেনশন করে। আমি আসার সময় মাকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মা আসতে চায়নি। তাই আমার মাসি এই কিছুদিন মায়ের সাথে থাকবে। মায়ের কথা ভাবতে ভাবতে মনটা যেন কেমন করে উঠল। জানালার দিকে তাকিয়ে এইসব ভাবছি, হঠাৎ শুভমের ডাকাতে সম্বিত ফিরে পেলাম। স্যার আপনি খাবেন না? হ্যাঁ 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 হ্যাঁ, এই যাবো। তোমার কমপ্লিট? না স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম। আহা, ওয়েট করতে গেলে কেন? আচ্ছা চলো খেয়ে নি দুজনে। স্যার আপনি অরিজিৎ মানে ওই বাচ্চাটাকে কেবিনে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, কেন বলো তো? না এমনি স্যার, ছেলেটা খুব ভালো, খুব সরল প্রকৃতির ছেলে। আমাকেও বলছিল আপনার ব্যাপারে। হ্যাঁ, সে তুমি একদম ঠিক বলেছ। ওর বাবা কেমন? ভালোই স্যার, এখানে একটা চায়ের দোকান আছে তার। আচ্ছা, ওর বাড়িতে কে কে আছে জানো? বাড়িতে বলতে ওর শুধু বাবা আছে। ওর জন্মের সময় ওর মা মারা যায়, তারপর থেকে ওর বাবাই ওকে দেখাশোনা করে। ওর বাবার নাম কি? স্যার অশোক। আই সি। আচ্ছা, এবার শুভম একটু ইতস্তত করে বলল, স্যার আপনি ফাইলটা দেখলেন? কিন্তু আমার বলার আগে তোমাকে কটা ব্যাপার জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলুন না স্যার। আচ্ছা, তুমি তো ফাইলটা দেখেছো, তো তোমার কি মনে হয়? স্যার এই অঞ্চলে অনেক এমন ইতিহাস আছে যে আমরা অনেকে জানি না। কিছু ব্যাপারে যেখানে মানুষের ঢোকা উচিত নয়, সেই সব ব্যাপারে যদি ঢোকা হয় তাহলে এমন অনেক বাধার সম্মুখীন হতে হয় যেগুলি আমাদের সাধারণ জীবনযাপনকে ব্যাহত করতে পারে। হ্যাঁ, এসব কি বলছো তুমি? কি এমন ইতিহাস আছে এখানে যার জন্য মানুষ উধাও হয়ে যাচ্ছে? আমি কাল আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা শুভম, এই কেসে কমন ফ্যাক্টর কি হতে পারে তোমার মনে হয়? স্যার তেমন কিছু দেখতে পাইনি, একটাই যা হয়েছে চাম্বেলি থেকেই হয়েছে। হ্যাঁ কারেক্ট। আর কিছু দেখতে পেয়েছো? না স্যার, তেমন আর কিছু নেই মনে হয়। দেখো, সবাই যারা নিখোঁজ হয়েছে তারা সবাই হয় রাতে, না হলে ভোরের কিছু সময় আগে বেরিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ। এছাড়া এর আগে যে কেসগুলো ছিল সেগুলোর সময়টাও ছিল ঠিক এমন সময়ই। আচ্ছা, এটা শুরু হয়েছে কবে থেকে? স্যার এটা নিয়ে 2 বছর হচ্ছে। লোকাল পুলিশ কিছু রিপোর্ট দিয়েছে? না স্যার, তারাও কিছু দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও যখন তারা আর কিছু পেল না, তখন কেসটাকে ক্লোজ করে দিল। আচ্ছা বুঝলাম। ঠিক আছে, তুমি আজকে 4টে নাগাদ একটা গাড়ির ব্যবস্থা করে রাখবে, কেমন? আজ একবার পুলিশ স্টেশনে যাব। ঠিক আছে স্যার। এরপর খাওয়া দাওয়া সেরে আমি আমার ক্যাবিনে চলে এলাম। টিফিন আমার শেষের পরে আমাদের একটা মিটিং ছিল কিছু নতুন কাজ শুরু করার ব্যাপারে, তাই তাতে ব্যস্ত হয়ে গেলাম। 3:30 নাগাদ যখন সব শেষ হলো, আমি একটু জিরিয়ে নিতে বাইরে এলাম। এসব মিটিং আমার একদম ভালো লাগে না। হ্যাঁ জানি এটা একটা প্রি এক্সারসাইজ, কিন্তু প্রথম দিন এইসব মিটিং অ্যাটেন্ড করাটা আমার কাছে একটু বিরক্তিকর। বাইরে এসে দেখি অরিজিতের বাবা মানে অশোকের দোকানে ভিড়টা একটু কম। তার দোকানের উদ্দেশ্যে এগিয়ে গিয়ে একটা সিগারেট আর চা নিয়ে বসলাম। এপাশ থেকে একজন ক্রেতা অশোককে উদ্দেশ্য করে বলল, কি হে বাপু, এখনো দোকান বন্ধ করি নাই? আরে বন্ধ করিমো, কজন আছেন বাবুরা, এনাদের ছেড়েই বন্ধ করিমো। সেই ভালো, জলদি করো, রাত হইতে যায়। ক্রেতাটি আর কিছু না বলে কি জানি বিড়বিড় করতে করতে চলে গেল। আমি একটু কৌতূহল দেখিয়ে তাদের সেই ব্যাপারে প্রসঙ্গ তুলে অশোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাত হয়ে গেলে কি হবে? ও কিছু নয় বাবু, আপনি বুঝি নতুন আইছেন এখানে? বুঝলাম যে ও ব্যাপারটাকে এড়িয়ে গেল। আমি বললাম, হ্যাঁ কিন্তু কেন বলুন তো? আপনি এখানে নতুন আইছেন তাই জানেন নে, এই জায়গা খুব খারাপ বাবু। এখানে যেতে অনেক মানুষ হারিয়ে যায়, ওনাদের আর খুঁজে পাওয়া যায়নি কো। আমাদের সব মুরলদের কথায় আসে এই জঙ্গলে নাকি পেশাসদের আনাগোনা আছে গো, তারা এই মানুষদের নিয়ে যাইছে। আচ্ছা, নিখোঁজের ব্যাপারটা আমিও শুনেছি, তবে এই পিশাচের ব্যাপারটা তো জানতাম না। আগে বাবু একটা কথা ছিল,
জিজ্ঞাসা করিমু? হ্যাঁ বলুন। আগে আপনার নাম কি নীলাদ্রি? হ্যাঁ, আমার নাম নীলাদ্রি। মোর বেটা বলছিল আপনার কথা। হ্যাঁ, খুব ভালো ছেলে। তা তুমি ওকে স্কুলে যেতে বলো না কেন? ও যায় স্যার, মাঝে মাঝে আমার দোকানে এসে একটু সাহায্য করে দেয়। আমাকে খুব ভালোবাসে দিয়ে তাই আসে। বাবু আপনি খুব ভালো মানুষ বটে, তাই আপনাকে বলছি রাতে এদিক ওদিক যাবেন নিকো, কিছু যদি ভালো মন্দ হয়ে যায়। তুমি এত ভেবো না, আমার কিচ্ছু হবে না। তুমি অরিজিতের পড়াশোনার দিকে খেয়াল রাখো, আর কিছু দরকার হলে অবশ্যই বলবে, কেমন? আজ্ঞে বাবু। এরপর শুভম আর আমি যখন গাড়ি নিয়ে বেরোলাম তখন প্রায় 4টে বাজে। সেখানে গিয়ে সব কাজ ছেড়ে আমি বাড়ি ফিরে এলাম ওই 6:30 নাগাদ। আমাকে পৌঁছে দিয়ে শুভম তার নিজের কোয়ার্টারে চলে গেল। এরপর আমার বাকি সময়টা কেটে গেল ল্যাপটপে কিছু কাজ করতে করতে। রাত যখন প্রায় 10টা, আমি আমার খাওয়া দাওয়া শেষ করেছি। এখানে লোকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই একটু আগে আমি আমার খাবারটা এনে রেখেছিলাম। খেয়ে আমার ঘুমাতে ঘুমাতে হয়ে গেল রাত 11টা। এই নিঝুম রাতে কত কীটপতঙ্গের শব্দে, কত রাত জাগা পাখির আওয়াজে আস্তে আস্তে আমি ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। উঠে ঘড়ির দিকে দেখলাম রাত 2:10 বাজে। কেমন একটা চাপা অস্বস্তি হচ্ছিল ভেতরে ভেতরে। এমন সময় দেখলাম আমার বিছানার পায়ের দিকে জানালা দিয়ে কে যেন উঁকি দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে জানালার কাছে গিয়ে দেখলাম কেউ নেই। চারিদিক নিঝুম, নিস্তব্ধ। মনে মনে নিজেকে আশ্বস্ত করে বোঝালাম হয়তো ভুল দেখছি। এমন সময় অনুভব হলো আমার ঘরের তাপমাত্রা হঠাৎ করে নিচে নামছে। বেশ শীত শীত করতে লাগলো। ভাবলাম হয়তো আমার রুম হিটারটাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। হিটারের কাছে গেলাম, কিন্তু দেখি হিটার তো ঠিকই আছে। কিছু বুঝতে না পেরে আমি হিটারের টেম্পারেচারটা আর একটু বাড়িয়ে দিলাম। ভাবছি কি হলো। এমন সময় শুনতে পেলাম কে যেন আমার মেন গেটটা খোলার চেষ্টা করছে। ধীর পায়ে আমি আমার টেবিলের দেরাজ থেকে রিভলভারটা বের করে সেই দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু গিয়ে দেখি কিছুই নেই। মনে একটু সাহস জুগিয়ে দরজাটা ঝট করে খুলে দিলাম। বাইরের একরাশ ঠান্ডা শীতল বাতাস আমাকে সে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে চাইল। আমি বাইরে ভালো করে দেখে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো কোনো ছোট প্রাণী আমার কোয়ার্টারের কাছে চলে এসেছিল খাবারের আশায়। বাইরে ঘন কুয়াশা এই জঙ্গলটাকে চারিদিক থেকে ঢেকে রেখেছে। মেন গেটে লক করে আবার নিজের রুমে ফিরে এলাম, কিন্তু ঘরটা একদমই গরম হয়নি। হঠাৎ একটা ব্যাপার খেয়াল করে আমি আমার রুম থেকে বেরিয়ে আমার ডাইনিং রুমে গিয়ে দেখলাম বেডরুমের থেকে এখানে বেশি গরম, কিন্তু এখানে হিটার লাগানো নেই। বেডরুমের দরজা জানলা তো আমি বন্ধ করে ঘুমিয়েছিলাম, তাহলে এত ঠান্ডা বাতাস ঢুকলো কোথা দিয়ে? এইসব ভাবছি, এমন সময় আমার ডাইনিং রুমের ঘড়ির দিকে চোখ যেতে দেখলাম 2:10। চমকে উঠলাম। একটা অজানা ভয় আমাকে জাপটে ধরতে চাইল। আমার স্পষ্ট মনে আছে আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম সময় বেজেছিল 2:10, কিন্তু এখনো কি করে একই সময় থাকতে পারে? ভয়টা আরো আষ্ট্রে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরল। বুকের মধ্যে একরাশ ভয় নিয়েই একটু যাচাই করে বুঝলাম যে ঘড়িটা ওই সময়টাতেই বন্ধ হয়ে গিয়েছে। আবার বেডরুমে ফিরে এলাম। এখানের ঘড়িটাও 2:10 বন্ধ হয়ে গিয়েছে। আমার সময় দেখার যতগুলো যন্ত্র ছিল সব কটাই 2:10 বন্ধ হয়ে গেছে। মনে মনে ভাবছি এমন কি হতে পারে যে সব ঘড়ি একই সময় বন্ধ হয়ে যায়? এটা কি করে হয়? হঠাৎ একটা সুগন্ধ আমার ঘরে বিরাজ করতে লাগলো।
হাজার হাজার ফুল ফুটলে যেমন সুগন্ধ ছড়ায়, তেমন সে গন্ধ এতই তীব্র যে কিছুক্ষণ পর থেকে আমার সব ধোঁয়াশার মতো মনে হতে লাগলো, আমি যেন কোন গভীর অতলে তলিয়ে যাচ্ছি। সকালে আমার ঘুমটা ভাঙল শুভমের ডাকে। উঠে দরজা খুলে তাকে ভেতরে আসতে বললাম। সে আমাকে দেখে বলল, স্যার কাল রাতে কি ভালো করে ঘুম হয়নি? আসলে নাই বলতে পারো, আসলে নতুন জায়গা তো, তাই একটু অসুবিধা হচ্ছে আর কি। আমি শুভমকে রাতের ব্যাপারটা আর বললাম না, পাছে সে যদি আমাকে পাগল ভাবে তাই। এছাড়াও এখন যা ভৌতিক কাণ্ড চারিদিকে রটছে তাতে এরা আরও ভয় পেয়ে যাবে। স্যার তাড়াতাড়ি রেডি হয়নি, আজ আপনাকে আমাদের এখানে একটা জাগ্রত দুর্গা মন্দিরে নিয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। বাই দ্য ওয়ে, তুমি ব্রেকফাস্ট করেছো? না স্যার, বাইরে করে নেব। আরে বাইরে করবে কেন, আমি আসছি। দুজনে ব্রেকফাস্ট সেরে একবারে বেরোবো। শুভমকে বসিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। এরপর দুজনে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। রাস্তায় আমি শুভমকে জিজ্ঞেস করলাম, শুভম আজ হঠাৎ মন্দিরে কেন? স্যার কাল আপনাকে বলেছিলাম না যে এক জায়গায় নিয়ে যাব, এটাই সেই জায়গা, এখানে আমরা এখন যাচ্ছি। লোকে বলে এই মন্দির অনেক পুরনো, প্রায় 1000 বছরের। এখানে একজন বৃদ্ধ পুরোহিত আছেন, তার সাথে কথা বললে আপনি অনেক কিছু জানতে পারবেন। ও ইন্টারেস্টিং, তাই নাকি? চলো তাহলে। গাড়ি এগিয়ে চলল। প্রায় মিনিট 20 পর এক মন্দিরের সামনে এসে গাড়ি থামল। বাইরে থেকে মন্দিরটা দেখলাম, সত্যি অনেক পুরনো মন্দিরটা। বাইরের কাঠামো আর ভেতরের কাঠামো দুটো একদম আলাদা। এমন স্টাইলের মন্দির 1000 বছর না হলেও 500 থেকে 600 বছরের পুরনো হওয়াটাই স্বাভাবিক। মন্দিরের সামনে লম্বা সিঁড়ি, সেই দিয়ে এগিয়ে গেলে একটা বেশ বয়স্ক বট গাছ সামনে পড়ে। তাতে দেখলাম অনেকে নিজের মনস্কামনা লিখে গাছে বেঁধে দিয়ে যাচ্ছে। এর জন্য গাছটা একদম লাল সুতোয় মোড়া একটা খিলানের মতো লাগছিল। এরপর একটু এগিয়ে গেলে একটা পুকুর, বেশ ভালোই বড় পুকুরটা। এই কুয়াশাচ্ছন্ন সকালে পুকুরের ওপাশটা একদম হালকা দেখা যাচ্ছে, আর পুকুরের পাশে অধিষ্ঠিত সেই প্রাচীনতম দুর্গা মন্দিরটিতে যেন এক অজানা আভিজাত্য বিরাজ করছে, যেন কত কিছু বলতে চাইছে মন্দিরের প্রত্যেকটা ভেঙে পড়া ইটের টুকরো। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম কিছু সংখ্যক মানুষ আছেন। একটু ভিড় কমতে আমি আর শুভম মন্দির দর্শন করে নিলাম। বাইরে এসে যখন প্রসাদ নিলাম তখন শুভম আমাকে বলল, চলুন স্যার, আপনাকে আমাদের সেই পুরোহিতের সাথে দেখা করাই। গুরুজি, আমি এসেছি, শুভম। সেই বৃদ্ধ গুরুজি তার জপ করা থামিয়ে চোখ খুললেন। আমাদের বসার ইঙ্গিত দিয়ে সামনের একটা ছোট্ট পাত্র থেকে একটু জল পানও করলেন। তারপরে একবার প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বৃদ্ধ বলতে শুরু করলেন, ওম শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আচ্ছা, তুমি এসেছো? শুভম মাথা নাড়ল। আচ্ছা বলি, তাহলে শুভম তুমি আজ মন্দির দর্শন করেছো? হ্যাঁ গুরুজি। এরপর আমার দিকে তাকিয়ে গুরুজি বললেন, হ্যাঁ, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। গুরুজি, ইনি হলেন আমাদের বড়বাবু, ফরেস্ট অফিসার, এখানে নতুন এসেছেন। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? মানে প্রণাম গুরুজি, আমার নাম শ্রী নীলাদ্রি ভট্টাচার্য। তা এখানে কেমন মনে হচ্ছে সব? হ্যাঁ, ভালোই লাগছে, বেশ লাগছে। গুরুজি, ইনিই আমাদের বড়বাবু। কথাটা শেষ হওয়ার আগেই গুরুজি বললেন, কি জানতে চাও বলো? আমি আমার দিব্য চাহনিতে আজ দেখেছিলাম। দেরি না করে তুমি প্রশ্ন করো। আমাকে উদ্দেশ্য করে বললেন গুরুজি। আমি একটু বিস্ময় ভাবটা কাটিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, গুরুজি
আপনি কি বলতে পারবেন এই চাম্বেলিতে লোকেরা কেন হারিয়ে যাচ্ছে? দেখো বাবা, আমি এখন তোমাকে যেটা বলবো তুমি হয়তো বিশ্বাস করবে না। তোমরা নতুন প্রজন্মের ছেলে, তোমাদের এসব শুনে হাস্যকরই লাগতে পারে, কিন্তু আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি যতটা জানি সেটাই তোমাদের বলছি। এটার ব্যাপারে বলতে গেলে এর উৎপত্তিটা ঠিক কিভাবে আর কোথায় হয়েছিল সেটা আগে জানতে হবে। এটা শুরু হয় আমাদের বাংলা ভাষা আবিষ্কারের অনেক আগে। তখন এই আমাদের ভারতবর্ষে ধর্ম, জাত পাত তেমনভাবে উদ্গ্রীব হয়ে ওঠেনি। আর আমাদের এই রাজ্যে তখন বিভিন্ন ধরনের আদিবাসীদের বসবাস ছিল প্রচুর। এখানে তখন একটা উচ্চ বর্ণের আদিবাসী ছিল, তাদের নাম ছিল মুঙ্গের। এই আদিবাসীরা নিজেদের জাত ও প্রতিপত্তি বজায় রাখার জন্য বিভিন্ন অপদেবীদের পুজো করত। এমনকি জানা যায় তাদের খুশি করার জন্য তাদেরকে নরবলি উৎসর্গ করত। এই সব দেবদেবীদের মধ্যে ওদের সব থেকে প্রিয় দেবী ছিলেন দেবী দানু। এই দেবী হলেন হিন্দু ধর্মের একজন প্রাচীন বা বলা যেতে পারে আদিম অপদেবী। 1907 সালে যখন শ্রী হরিপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার আদতে চর্যাপদ আবিষ্কার করেন, তখন তার সাথে অনেক নাম না জানা সাহিত্যিকদের লেখনও পাওয়া যায় আমাদের এই ভারতবর্ষের ব্যাপারে। সেখান থেকে জানা যায় এই সব ব্যাপারে। গুরুজি একটু থেমে আবার বলতে লাগলেন, তো এই দেবী ছিলেন নরবলির পিপাসু, তাই প্রত্যেক বছর তাকে পূজা বিধি অনুযায়ী 15টি বলি উৎসর্গ করতে হতো। না হলে দেবী ক্ষুব্ধ হয়ে তাদের পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ঘটাতো বলে জানা যায়। তো এমন করে চলতে চলতে ইংরেজদের আমলে এই প্রথা বন্ধ করা হয়। গ্রামের লোকেরা এই প্রথা বন্ধ করার পর একটা মহাযজ্ঞ করে গ্রামকে সেই অপদেবী দানুর হাত থেকে রক্ষা করে। গুরুজি একটু থামলেন। আমি ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, কিন্তু গুরুজি, সব যদি ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে আবার এইসব হবার মানে কি? গুরুজি একটু গম্ভীর হয়ে বললেন, 2 বছর আগে একটা চোরা শিকারী, তোমরা হয়তো নাম জানবে, ভীরু। আমরা মাথা নাড়লাম। মনে পড়ে গেল এই ঘটনা হবার 2 বছর আগে যখন এটা প্রথম দেখা যায়, তখন একটা চোরা শিকারী নাম ভীরু, চাম্বেলেরই বাসিন্দা, সে তার পুরো পরিবার সহ মারা যায়। ফাইলটা দেখে ব্যাপারটা জানতে পেরেছিলাম। ওদিকে গুরুজি আবার বলা শুরু করলেন, তো সেই ভীরু এই অপদেবীর ব্যাপারে জানতে পেরে তাকে জাগ্রত করে, কিন্তু এই দেবীর উৎসর্গিত পন্থা ও দেবীকে তুষ্ট করার ব্যাপারে জানতো না। একদিন আমাদের এই মন্দিরে আমাকে তার এক ছোকরা খবর দেয়। তড়িঘড়ি তার উদ্দেশ্যে গিয়ে দেখলাম তার পুরো পরিবার মারা গেছে। তখন ভেবেছিলাম হয়তো কোনো অন্য কারণে মারা গেছে। পরে যখন অনেক মানুষ উধাও হয়ে যেতে লাগলো, তখন বুঝতে পারলাম যে সে দেবীকে জাগিয়েছে তো বটে, কিন্তু দেবীর 15টা বলির সংখ্যা পূরণ করতে পারেনি। তখন আমার করণীয় আর কিছুই ছিল না। আমি একটু ভেবে দেখলাম বৃদ্ধ পুরোহিত সত্যি কথাই বলছে, কারণ আগের বছর পুরো 15 জন মানুষ এই জঙ্গলে হারিয়ে যায়, আর এবছর এখন অবধি 11 জন, মানে এখনও 4 জনকে বাঁচানো সম্ভব। আমি গুরুজিকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বললাম। আচ্ছা গুরুজি, এর কি কোনো সময়সীমা আছে যার সাহায্যে আমরা বাকি 4 জনকে বাঁচাতে পারি? গুরুজি আমার কথাটা শুনে মায়ার স্বরে বললেন,
পারবে না বাঁচাতে, কিন্তু তবুও যখন জানতে চাইছো বলছি। আশ্বিন মাসের প্রথম চন্দ্র মাসের মধ্যে বিজোড় রাত্রিতে একটা করে বলি উৎসর্গ করতে হয় এই দেবীকে। যদি সেই নিয়ম ভঙ্গ হয় তাহলে দেবী নিজেই পূজনীত ব্যক্তি বা তার পরিবারের বলি নেন, আর তাও যদি না হয় তাকে যেই স্থানে জাগানো হয় সেই অঞ্চলের নিরীহ মানুষদের প্রাণ হরণ করেন। কিভাবে করেন প্রাণ হরণ? এ দেবী ভীষণ সাংঘাতিক বাবা। এ দেবীর আয়ত্তাধীন বিভিন্ন পিশাচ তার নিজের বাসনা পূর্ণ করেন। ঠিক আছে গুরুজি, আজ উঠি। যদি আবার দরকার লাগে তাহলে আপনার কাছে আবার আসব। আচ্ছা, ঠিক আছে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। এরপর আমি আর শুভম বাইরে বেরিয়ে এলাম। আমার যা জানার ছিল তা আমি জেনে নিয়েছি। মন্দিরের সদরে গিয়ে আমি শুভমকে বললাম, তুমি কি ওনাকে আমার ব্যাপারে কিছু বলে রেখেছিলে? না স্যার, কেন বলুন তো? ওই যে উনি বললেন আমরা কিসের জন্য এসেছি উনি জানেন, তাই বললাম আর কি। উনি স্যার খুব বড় একজন পুরোহিত। উনি এখানের বাসিন্দা নন। লোকে বলে উনি অনেক সাধনা করেছেন, তাই দুর্গা মন্দিরে আসার কারণ হলো ওনাকে নাকি স্বয়ং দেবী প্রভাবিত করেছেন এখানে থাকার জন্য। সত্যি বলতে কি, শুভমের কথাটা শুনে মনে মনে একটু হাসিই পেল। এরকম আবার হয় নাকি? কিন্তু এই কথাগুলো উড়িয়ে দিলেও ভীরুর কথাটা ঠিক ওড়াতে পারলাম না। যেভাবে সব ঘটনা ঘটছে, আরও কি কি দেখতে হবে তা ভগবানই জানেন। মন্দিরের বাইরে এসে আমি আর শুভম একটা চা নিয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে খেতে লাগলাম। এই ভীরুর ব্যাপারটা যা আছে অন রেকর্ড অফ রেকর্ড সব আমার টেবিলে আজকে রেখে দেবে, বুঝলে শুভম? আমাকে একবার এই ব্যাপারটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে। কিন্তু দূরে একটা বাচ্চা ছেলে আমাদের দিকে দৌড়ে আসছে স্যার। এটা তো অরিজিৎ মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই তো। কী রে, কী হয়েছে তোর অরিজিৎ? স্যার, বাবাকে খুঁজে পাচ্ছি না। সে কি? তার মুখে হাতে আমি আরও একবার জল দিলাম, একটু শান্ত হতে বললাম। অরিজিৎ ভেজা গলায় বলতে লাগলো, স্যার কাল রাতে বাবা বাইরে বেড়েছিল কিন্তু আর ঘর আসেনি। কোথায় গেছে? কিছু বলে গেছে তোমায়? বাবা বলছিল দোকান থেকে ঘুরে আসছি, এমনি রোজই যায়, কিন্তু কাল দোকান বাবা দেরিতে বন্ধ করে এবং ঘর আসতে দেরি করে। আচ্ছা আচ্ছা, তুমি এখন বাড়ি চলো, আমি তোমার বাবাকে নিয়ে আসবো, কেমন? প্রথমে একটু ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল ছেলেটা। আমি আর শুভম অরিজিৎকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গাড়িটা নিয়ে যখন আমরা চাম্বেলিতে পৌঁছলাম তখন গ্রামের সব মানুষ হাল ছেড়ে কাঁদতে লেগেছে। কারণ সবার এটাই মত ছিল যে অশোক কোনো রকমভাবে জঙ্গলে যাওয়ায় তাকে পিশাচরা তুলে নিয়ে গেছে। আমি এসেছি দেখে তাদের গ্রামের প্রধান আমার সঙ্গে কথা বলতে এগিয়ে এলো। আপনার লগে এখানে কোনো কাজ নাই, আপনারা চলে যান। আমি আপনাদের সাহায্য করতে এসেছি, আমাকে অরিজিৎ সব বলেছে। আপনাদের আর কিছু করতে লাগিব না, এবার আমরা দেখি নিব। দেখুন, এখন এত উত্তেজিত হবেন না। আমরা অশোককে খোঁজার জন্য একটা সার্চ টিম বের করেছি, তারা খুঁজে পেলেই আপনাদের জানানো হবে। ওহো, আপনাদের আর লাগুম না, মরা মোদের লোককে ঠিক খুঁজে বার করবো। এরপর সেই প্রধান একজনকে ডাকতে পাঠালেন। একটু পরে একজন এলো বটে, কিন্তু সে ছিল তান্ত্রিক। তার বেশভূষাই তার সাক্ষ্য বহন করছে। আপনারা অনেক করেছেন, এবার আমরা করব। এই জঙ্গলে যাই আসে না কেন তাকে মোদের এই বাবা তাড়িয়ে দিবেন। দেখলাম এরা আর শোনার মতো অবস্থায় নেই, তবুও একবার শেষ চেষ্টা করলাম। বললাম, দেখুন, আপনাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি কিছু না জানার আগেই ভুল পদক্ষেপ নিলে আপনাদেরই ক্ষতি হবে। এমনও তো হতে পারে যে অশোক কোথাও হয়তো গেছে দরকারে, তাই আমাকে কাল অবধি সময় দিন। কাল বিকেলের মধ্যে যদি কিছু খবর না দিতে পারি তখন আপনারা যা ইচ্ছে তাই করবেন। প্রধান আমার কথায় চুপ করে রইল, কিন্তু উত্তর দিল পাশে দাঁড়িয়ে থাকা তান্ত্রিক।
ওরা যখন সময় চাইছে তাহলে ওদের তোমরা সময় দাও। আপনি যেটা বলেন বাবা। এরপর প্রধান আমার দিকে চেয়ে বলল, ঠিক আছে, কাল বিকেল অবধি যদি কিছু খবর না দিতে পারো তাহলে আমরা আমাদের কাজ করিব। কালকে বিকেলের পর থেকে আমাদের এই গ্রাম পুরোপুরি বন্ধ করা হবে। এটার মানে কেউ গ্রামের ভিতরেই ঢুকতে পারবি নি আর কেউ বাইরে যেতে পারবি নি। ঠিক 1 মাস পর আমাদের এই বন্ধ গ্রাম খোলা হবে। এর মধ্যে আমাদের গ্রামে পুজো হবে, এটাই বাবা বলেছেন। জয় বাবা, জয় বাবা, জয় জয় বাবা, জয় বাবা, জয় জয় বাবা। আমি সম্মতি জানিয়ে এগিয়ে গাড়ির কাছে চলে এলাম। আমি গাড়িতে উঠে বসেছি, এমন সময় সেই তান্ত্রিক আমার দিকে এগিয়ে এসে বললেন, এই জঙ্গল ভালো না। আমি জানি, আপনাকে আর বলতে হবে না। ভীরুই তো সবাইকে ডুবিয়ে দিয়ে গেছে। আমার এই শেষ কথায় মন্ত্রের মতো কাজ হলো। তান্ত্রিক বিস্ময়ভাবে আমার দিকে চেয়ে রইল। দেখুন, আমি অশোককে ফিরিয়ে আনবো, আপনার দরকার হবে না। একটু বিরক্ত দেখিয়েই বললাম কথাটা। তুমি ভীরুকে কি চেনো? আমি একজন ফরেস্ট অফিসার, এইসব চোরা শিকারীদের আমাদের চিনতে হয়। ও কি করেছে তুমি জানো? হ্যাঁ জানি, ও দেবী দানুকে জাগ্রত করেছে। তুমি জানলে কোথায়? আজ দুর্গা মন্দিরে গিয়েছিলাম, সেখানেই জানতে পারি সব কিছু গুরুজির কাছে। আচ্ছা, ওনার কাছ থেকে জেনেছো তাহলে? তোমাকে ও সব বললেও কিছু কথা গোপন করেছে, সেগুলো তোমাকে বলতে চাই। অবাক হয়ে গেলাম। গুরুজি কথা গোপন করেছেন, কিন্তু কেন? গম্ভীর কণ্ঠে বললাম, কি কথা? তান্ত্রিক আমার দিকে চেয়ে শান্তভাবে বলতে শুরু করলো। ভীরু আমার কাছে তন্ত্র চর্চা করত। একদিন আমার কুঠি থেকে সে একটা পুঁথি পায়, আমাকে দেখাতে নিয়ে এলে আমি ওকে বলি যে এটা দেবী দানুর পুঁথি। সে তার ব্যাপারে আগ্রহ দেখালে তাকে আমি দেবী দানুর সম্পর্কে পূর্ব প্রাচীন তন্ত্রের কথাগুলো বলি। এরপর সে চলে যায়। তার পরের দিন আমি সেই পুঁথি না খুঁজে পাওয়ায় ভীরুর বাড়িতে যাই। গিয়ে দেখি তার পুরো পরিবার বিষক্রিয়ার কারণে মারা গেছে। তখন বুঝতে পারি ভীরু দেবী দানুকে জাগ্রত করেছে। দেবীকে পূর্ণ আহুতি না দেবার কারণে দেবী অভিশাপ দিয়েছেন এই গ্রামকে। আমি চুপ করে শুনছিলাম তার কথা। একটু থামতে বললাম, আপনি এখন কি চান? আমি এখনো ভীরুর পুজো স্থান খুঁজে পাইনি, তার জন্যই আমি এখনো কিছুই করে উঠতে পারিনি। তুমি যদি সেই স্থান খুঁজে পাও তাহলে আমাকে অবশ্যই সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, আমি কিছু পেলে আপনাকে জানাবো। আমরা বেরিয়ে চলে এলাম। রাস্তায় শুভমকে বলে দিলাম যেন একটা সার্চ টিম রেডি করে তাদের ইমিডিয়েটলি জঙ্গলে সার্চিংয়ের জন্য পাঠানো হয়। শুভম হ্যাঁ বলল। আমরা যখন অফিসে পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় 12টা বাজে। খাওয়া দাওয়ার পরোয়া না করে আগে ভীরুর ফাইলটা দেখতে বসলাম। ফাইলে তেমন কিছু ছিল না। জেল খাটা আসামি 3 বার জেলে গেছে বিভিন্ন চোরাই মাল পাচার করার জন্য, এইসব। এরপর হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে অবাক হলাম। বিগত 2.5 বছর ধরে এইসব কাজ ছেড়ে সাধারণ জীবনযাপন করছিল ভীরু। অফ রেকর্ড থেকে জানলাম তার নাকি হঠাৎ ধম্মে কম্মে মতি হয়েছিল। এইসব দেখছিলাম তখনই নাগার্জুন এসে আমায় বললে, স্যার আপনি একবার এদিকে আসবেন, কটা চোরা শিকারী ধরা পড়েছে। উঠে আমাদের অফিসের সেলার রুমে আসতে দেখলাম দুজনকে হাতে দড়ি বেঁধে এক প্রকার ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের সারা গায়ে লাঠির দাগ। বুঝতে বাকি রইল না আমার আসার আগে কি হয়েছে। আমি এসেছি দেখে সেখানে থাকা একজন কনস্টেবল বলল, স্যার এই দুটো মালকে পেয়েছি, শুধু একবার বলুন কেমনভাবে কথা বার করতে হয়, আমি দেখে নিচ্ছি। আমি একটু ভয় দেখানোর জন্য বললাম, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এত মারলে তো মরে যাবে। আমি জিজ্ঞাসা করি আগে, যদি কিছু না বলে তারপর তুমি দেখে নিও, আর এদিকে লিগ্যাল ফর্ম্যালিটিগুলো আমি দেখে নেব। ভেতরে গিয়েই বুঝেছিলাম এরা বেশ ভয় পেয়ে আছে।
তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, এই তোদের নাম কি? স্যার বিধু স্যার। কানু বাবু। তাহলে বিধু আর কানু, আমি শুধু 3টে কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর পেলে তোদের ছেড়ে দেওয়া হবে। তাহলে শুরু করি। তারা মাথা নাড়তেই আমি শুরু করলাম, তোরা এই জঙ্গলে কি করছিলি? বাবু হরিণ মারতে গেছিলাম। আচ্ছা, এই তো, কত সহজ সরল। বেশ, পরের প্রশ্ন, তোরা অশোক বলে কাউকে চিনিস? হ্যাঁ চিনি বাবু, ও মনকার গ্রামের লোক। কিছু খবর জানিস কোথায় গেছে? না বাবু। তোদের গ্রামের পাশে মানে চাম্বেলি জঙ্গলে শিকার করিস না? আমার এই শেষ প্রশ্নে তাদের মুখে একটা আতঙ্ক লক্ষ্য করলাম। তারা বেশ ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে দেখে আমি আবার বললাম, কিরে চুপ করে গেলি কেন? বাবু ওখানে পেশাজদের ভয়ে কেউ শিকারে যায়নি। আমি বেশ ভালোই বুঝলাম। কথা বলতে গিয়ে সিধুর গলাটা একটু কেঁপে গেল। এদিক থেকে কানু বলল, কেন বাবু আপনি মোদের লোকে জিজ্ঞাসা করিল? অশোক কি ওই জঙ্গলে হারাই গেছে? যদি তাই হয় তাহলে অশোককে আর খুঁজে পাবিনি। তোরা ভীরুকে চিনতিস? চিনতুম বাবু, কিন্তু হঠাৎ যে কি হইয়া গেল, এক রাত্রিরে পুরো ঘর শেষ হইয়া গেছে। আমি উঠে এলাম, কেবিনে গিয়ে শুভমকে ডেকে বললাম, এই শোনো, তুমি এই বিধু আর কানুকে একটু জেরা করে ছেড়ে দাও, এরা শুধুই চাড়াপোনা। আর হ্যাঁ, অশোকের ব্যাপারে কিছু আপডেট পেলে ইমিডিয়েটলি আমাকে ইনফর্ম করো। ওকে স্যার। বিকেলে শুভম কেবিনে এসে বলল, স্যার একটা কুয়ো পাওয়া গেছে, আর তার চারদিকটা দেখে মনে হচ্ছে ওখানে কখনো পুজো হতো। আমি শুভমকে বলে দিলাম সেই তান্ত্রিককে ওখানে নিয়ে আসতে। অবশেষে মনে হচ্ছে যেন একটা কিছু ঘটতে পারে। আমরা যখন সেই জায়গায় পৌঁছলাম তখন বিকেল 5টা বাজে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। সেই তান্ত্রিক তখনও আসেননি। পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখলাম। কুয়োর চারিদিকে সিঁদুর দিয়ে ঘেরা, ভেতরে হোম করার পুরনো কিছু সরঞ্জাম। এসবের মাঝেই তান্ত্রিক এসে উপস্থিত হলেন। উনিও চারিদিকটা দেখে গম্ভীর হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কিছু বুঝতে পারলেন? হায় ভগবান, এ আমি কি করলাম? আমি কেন ভীরুকে এসব শেখাতে গেলাম? কেন, কি হয়েছে? আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। ভীরু তার ভুল মন্ত্রে দেবীকে জাগ্রত করেছে, তাই দেবী এই জঙ্গলে তার ক্রোধ বর্ষণ করছেন। তাহলে বাবা এখন কি হবে? এখন দেবীর ক্রোধ প্রশমিত করতে গেলে মহাযজ্ঞ করতে হবে। অশোক কি তাহলে আর বেঁচে নেই? না, যদিও এই জঙ্গলে আসে তাহলে আরো বেঁচে নেই। আমারও তাই মনে হয়েছিল। অনেক খুঁজেও অশোককে আমরা পাইনি। বেচারি অরিজিৎ, মনটা খারাপ হয়ে গেল। এখন আমি অরিজিৎকে কি করে বলবো যে তার বাবা আর বেঁচে নেই, সে আর কোনোদিনও ফিরে আসবে না। পরের দিন সকালে আমি চাম্বেলিতে গেলে আমার সাথে অরিজিতের দেখা হবে। আজ সকালেই হয়তো সে বুঝে গিয়েছিল, তাই সে আর আমাকে জিজ্ঞেস করেনি তার বাবার ব্যাপারে। আমি অরিজিৎকে জড়িয়ে ধরেছিলাম, বুঝেছিলাম তার শরীরটা একবার করে ফুঁপিয়ে উঠছে। অরিজিতের কথা ভেবে মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। সিদ্ধান্ত নিলাম যতদিন এই পুজো চলবে আমার বাচ্চাটার সাথে থাকা খুব প্রয়োজন। পূজাক্ষেত্র এখান থেকে বেশি দূর নয়। যদিও তান্ত্রিকের বারণ ছিল, তবুও আমরা থাকার সিদ্ধান্ত নিলাম। কথা মতো আমি, আমার সাথে শুভম আর নাগার্জুন থেকে গেল। আমাদের 3 জনকে অরিজিতের বাড়ির দোতলায় থাকার জন্য জায়গা করে দেওয়া হলো। বেশ শক্তপোক্ত মাটির দোতলা বাড়ি। আমি আমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, ঠিক এমন সময় তান্ত্রিক আমার ঘরে ঢুকলেন। আমি তাকাতে তিনি বললেন, তোমরা ঠিক করে নিয়েছো তাহলে? কি? এখানে থাকার ব্যাপারে বলছিলাম। হ্যাঁ। আচ্ছা, তোমার পদবী কি? ভট্টাচার্য। কেন বলুন তো? না না, এমনিই জিজ্ঞেস করলাম। এরপর তান্ত্রিক বাবা চলে গেলে আমি আবার আমার কাজে লেগে পড়ি। সন্ধ্যায় 1 প্রহর আগে যজ্ঞ শুরু হয়ে গেল। গোটা গ্রাম সেই যজ্ঞের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। হোমের আগুনে জঙ্গলের চারিদিক যেন দাহ হতে লাগলো। তান্ত্রিক ও তার অনুগামীরা জোরে জোরে মন্ত্র পাঠে জঙ্গলের মাটি থেকে শুরু করে আমার বুকের পাঁজর অবধি কাঁপিয়ে দিচ্ছিল। পুজো শুরু হওয়ার আগে তান্ত্রিক বলে দিয়েছিল, আমাদের এই যজ্ঞ টানা 1 মাস ধরে চলবে।
এই 30 দিন গ্রামের কেউ বাইরে যাবে না, আর বাইরে থেকে কেউ ভেতরেও আসবে না। আমি সবাইকে একটা করে তাবিজ দেব, ওটা সবাই নিজের হাতে পড়ে নেবে। এর দ্বারা যদি কেউ ক্ষতি করতে চায় সে তোমাদের কিছু করতে পারবে না, কিন্তু তারা প্রলোভন দেখাবে যেন তোমরা এই তাবিজটা খুলে দাও। কেউ যেন তাবিজ না খোলে। এই পুজো আজ থেকে শুরু করে কার্তিক মাসের 20 তারিখ পর্যন্ত হবে। আমি আর আমার 6 জন সহগামীকেও বাবাজি এই যজ্ঞের সহযোগী হিসেবে নির্ধারণ করলেন। এই 1 মাস টানা পুজো হবে। প্রথমে আমি তাবিজটা না পড়তে চাইলেও। তুমি না পড়তে চাইলে নাই পড়তে পারো, কিন্তু তুমি পড়লে অরিজিৎ ভরসা পাবে তোমাকে দেখে। এখান থেকে শুরু হয় দেবীর আসল তাণ্ডব লীলা। এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে, বাকি আছে আর 2 জন। আস্তে আস্তে দেবীর পুজোয় 20টা দিন কেটে গেল। শেষের 10 দিন খুব কঠিন হবে বলে সেই তান্ত্রিক সবাইকে জানিয়ে দিলেন, কারণ এই শেষ 10 দিনে দেবী এই যজ্ঞকে ব্যাহত করার জন্য নিজের সর্বত্র শক্তি প্রদান করবেন। আমার কাছে এসো, কতদিন তুমি বাড়ি আসনি। তুমি তুমি এখানে কি করছো? তোমাকে তো বলেছিলাম যে আমার কাজ মিটলে আমি ফিরে আসবো। এখনই আসো না, তোমাকে কতদিন দেখিনি। কিন্তু কিন্তু এই সময় গ্রামের বাইরে যাওয়া বারণ আছে। কেউ নেই, দেখো চারিদিকে, আসো না আমার কাছে। চারিদিকে একটা তীব্র মিষ্টি গন্ধে ম ম করছে। অনেকগুলো ফুল একসাথে ফুটলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন। নাগার্জুন না চাইতেও তার স্ত্রীর দিকে অমোঘ আকর্ষণে এগিয়ে যেতে লাগলো। এরপর তারা দুজন সেই জঙ্গলের কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সকালে আমার শুভমের ডাকে ঘুম ভাঙলো। হ্যাঁ হ্যাঁ বলো শুভম। স্যার, একটা খারাপ খবর আছে। আমি তাড়াতাড়ি উঠে বললাম, কি খবর? স্যার, নাগার্জুনের বডি পাওয়া গেছে জঙ্গলে। এটা কি করে হতে পারে? নাগার্জুন তো আমার পাশের রুমে। আমি দৌড়ে পাশের রুমে এলাম, না, ঘর খালি। বিষণ্ণ মুখে ফেরত আসছিলাম, দেখলাম সামনে শুভমের সাথে এবার তান্ত্রিকও দাঁড়িয়ে আছে। এগিয়ে আসতে শুভম বলল, স্যার, কাল রাতে নাগার্জুন জঙ্গলে। কথা শেষ না করেই আমাকে জড়িয়ে কাঁদতে লাগলো শুভম। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। নিজেকে একটু শক্ত করে তান্ত্রিককে উদ্দেশ্য করে আমি বললাম, এটা কেন হলো বাবা? নাগার্জুন তো কিছু করেনি। আমি সবেমাত্র শুভমের কাছ থেকে জানলাম, সেই দিন জঙ্গলে কুয়োর কাছে ও অনেক পুজোর সরঞ্জামে পা দিয়েছিল। হতে পারে এটা তারই ফলাফল। আমি শুভমের দিকে তাকাতে শুভম মাথা নাড়ল। ওই দিনের পর থেকে শুভম প্রায় এক প্রকার চুপ হয়ে গেল। কিছু খাচ্ছে না, চুপ করে বসে আছে। নাগার্জুন ওর কাছে ছোট ভাইয়ের মতো ছিল তো, তাই ও আঘাতটা পেয়েছে একটু বেশি। আর 2 দিন বাকি। কতদিন এই গ্রামের মানুষদের সাথে কাটিয়ে দিলাম। এরপর থেকে সবাই তাদের নিজের জীবনে ফিরে যেতে পারবে। আমি আবার আমার মায়ের কাছে ফিরে যেতে পারবো। মাঝে তান্ত্রিক বাবা এসে সবাইকে বলে গেছেন যে সবাই নিজেরও অপরের খেয়াল রেখে এগিয়ে গেলে পুজো সম্পন্ন হওয়ার পর আর ভয়ের কোনো কারণ থাকবে না। আজকে পুজোর শেষ দিন। বিকেলে পুজোর শেষ কিছু মন্ত্রপাঠ চলছে। কাল ভোরের মধ্যে পুজো সম্পন্ন হবে। সকালটা অরিজিৎ ও সবার সাথে বেশ ভালোই কেটে গেল। বিকেলে গ্রামের শেষ প্রান্তে একটা আম গাছ আছে, তার কাছে বসে আছি। এমন সময় হঠাৎ মনে হলো কে যেন আমাকে ডাকছে। আয় বাবা আয়, এই তো আমি আছি, চলে আয়। ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে। যেন মনে হলো জঙ্গলের মধ্যে থেকে আসছে সেই শব্দটা। মনে হলো যেন আমার মা আমাকে ডাকছেন। চারিদিকটা আস্তে আস্তে আবার সেই ফুলের গন্ধে ভরে গেল। সেই অস্পষ্ট শব্দে আমি উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে চলতে লাগলাম সেই জঙ্গলের দিকে। আমার মধ্যে কিছু বোঝার আর শক্তি নেই। কি যেন এক অজানা টানে আমি চলতে লাগলাম সেই জঙ্গলের দিকে। কি এক অমোঘ টানে আমি যেন জঙ্গলের গহীন পথে ধীরে ধীরে এগিয়ে চলেছি।
হঠাৎ আমার ওয়াকিটার শব্দে আমি সম্বিত ফিরে পেলাম। দেখলাম আমি গ্রামের সীমানায় দাঁড়িয়ে, আমার সামনে জঙ্গল। এই সন্ধ্যায় এই জঙ্গল একদম ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। বিকেল থেকে কখন সন্ধে হয়ে গেল তাও বুঝতে পারলাম না। আমি ফিরে এলাম ওখান থেকে। তান্ত্রিক অরিজিতের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। আমি আসছি দেখে জিজ্ঞেস করলেন, কে, কোথা থেকে ফিরছো? এখন ওদিকে কেন গিয়েছিলে? এমনি হাঁটতে গিয়েছিলেন। একটু কেটে কেটে কথাটা বললাম। তখনও আমার সেই মিষ্টি ফুলের গন্ধের ঘোর কাটেনি। আমার কথা শুনে তান্ত্রিক জিজ্ঞেস করলেন, তোমার শরীরটা কি খারাপ লাগছে? ও না না, আমি ঠিক আছি, আমার একটু মাথাটা ঘুরছে যেন। তান্ত্রিক আমার মাথায় হাত দিয়ে বললেন, জ্বর বলে তো মনে হচ্ছে না। বলেই তিনি যেন কিছু একটা শোঁকার চেষ্টা করলেন। ওদিকে কিছু হয়েছিল নাকি? হ্যাঁ, কেন বলুন তো? আহা, বলোই না, কিছু কি দেখেছিলে? না, তেমন কিছু না। হঠাৎ যেন মায়ের গলা শুনতে পেলাম মনে হলো। ও কিছু না, জাস্ট হ্যালুসিনেশন। তুমি একটু সামলে থাকবে। এই বলে তান্ত্রিক চলে গেলেন। আমি কি বলবো তা বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। রাত প্রায় 9টা বাজে। হোমের আগুনের কুণ্ডলি থেকে থেকে লেলিহান হয়ে উঠছে, আর তার সাথে ক্রমাগত চলছে তান্ত্রিকের উচ্চস্বরে মন্ত্রপাঠ। সব মিলিয়ে এই উত্তাল পৈশাচিক পরিবেশে গায়ে শিহরণ যাচ্ছে যেন। তারপর হঠাৎই চারিদিকে একদম নিঝুম নিস্তব্ধ হয়ে গেল। শুধু হালকা একটা ঝোড়ো বাতাস শু শু করে বইতে শুরু করেছে। ধীরে ধীরে একটা তীব্র ফুলের গন্ধে ছেয়ে গেল চারিপাশ। এই গন্ধ আমি চিনি। এই গন্ধের সাথে আমার আগেও পরিচয় হয়েছে। যেখানে পুজো হচ্ছিল ঠিক তার পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমার পাশেই জঙ্গল। সেখান থেকে হঠাৎ শুনতে পেলাম আবার আমাকে মা যেন ডাকছে। সেই বিকেলের মতো আমি না চাইতেও সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকলাম। আরে স্যার, কোথায় যাচ্ছেন? আপনি কি করছেন? এইদিকে আসুন তাড়াতাড়ি। আমি এই শুভমের কথা যেন শুনতেই পেলাম না। হঠাৎ দেখতে পেলাম যেন মা দাঁড়িয়ে আছে। মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আয় বাবা আয়, এই তো আমি আছি, চলে। মা, তুমি এসেছো? এই তো যাচ্ছি মা, দাঁড়াও তুমি। আমি নির্বোধ সম্মোহিতের মতো এগিয়ে যেতে লাগলাম সেই মা রূপী পিশাচের দিকে। শুভম আমাকে আটকাতে গেলে তান্ত্রিক তাকে বাধা দিল মনে হলো। ওকে আর আটকিও না, আমি এদিক থেকে ওর জন্য পুজো করছি। তুমি বাইরে গেলে তোমাকে ও মেরে ফেলবে। আমি আস্তে আস্তে সেই পিশাচের দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎই সম্বিত ফিরে পেয়ে একটা বিষয় অনুভব করলাম। আমার হাতে থাকা তাবিজটা নেই, কিন্তু আমার গলায় থাকা মাদুরিটা হঠাৎ গরম মনে হতে লাগলো। তখন মনে পড়লো মা আমাকে 10 বছর বয়সে এটা দিয়ে বলেছিল এটা কোনো দিনও না খুলতে। তারপরেই ঘটলো এক অবাক ঘটনা। সেই মাদুরি থেকে একটা উজ্জ্বল আলো হঠাৎই ঠিকরে বেরিয়ে এলো। সেই উজ্জ্বল আলোয় সেই পিশাচেরা দূরে ছিটকে গিয়ে পড়লো। হঠাৎই আর তাদের দেখতে পেলাম না। সব আহ্বান তখন স্তব্ধ, প্রাণহীন পাষাণের মতো আমি দাঁড়িয়ে আছি। তারা চলে যেতে ভাবলাম হয়তো এবারে সব ঠিক হয়ে যাবে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। কোনো রকমে একটু এগিয়ে গিয়েই চারিদিকটা তাকাতেই কেমন যেন গোলমাল হয়ে গেল। জায়গাটা আমার মোটেও পরিচিত নয়। আমি কোথায়? চারিদিকে পাহাড় প্রমাণ গাছেদের সারি। আরও জঙ্গলের গভীরে চলে এলাম নাকি? একটা গাছের তলায় একটু জিরিয়ে নেব বলে দাঁড়ালাম। হঠাৎই আবার সেই ফুল ফোটা গন্ধে চারিদিকটা ভরে গেল। আমি কি করব কিছু বুঝতে পারছি না, কোথায় যাব ঠিক করতে পারছি না। ভয়ে আমার সর্বাঙ্গ অবসর উপক্রম। এমন সময় হঠাৎই একটা নারীর অবয়ব আমার সামনে ভেসে উঠল। ভয়ে আমি চোখটা বন্ধ করে নিলাম। এবার আস্তে আস্তে চোখ খুলে দেখতে লাগলাম সেই নারীকে। আমি কি সত্যি দেখছি? এ তো নারী নয়, এ তো স্বয়ং দেবী দানু। কি অপরূপা দেবী! ঘোর কৃষ্ণবর্ণের একজন নারীর অবয়ব। দেহের জ্যোতি যেন অলঙ্কারকেও হার মানায়। তার চারিপাশে তাকে ঘিরে রেখেছে গাছের অধিকাংশ। একটা বস্ত্র আবিষ্ট করে আছেন তিনি। পায়ের চারিদিকে সাপ ঘোরাফেরা করছে, যেন তার ক্রোধ সেই সাপের বিষ ও দীর্ঘকার ফণার মধ্যেই বিরাজমান।
কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় দেবী আমার দিকে অগ্নি বর্ষিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ঠিক এমন সময় আমার গলা সেই মাদুলিটা আবার তীব্র উজ্জ্বল আলোর ছটায় উজ্জীবিত হয়ে উঠল। হঠাৎই প্রলয়ঙ্কারী ঝড় উঠল চারিপাশে। চারিদিকে তীব্র বাতাসের তাণ্ডবে গাছগুলো যেন ভেঙে পড়তে চাইছে। ওদিকে সেই উজ্জ্বল আলোটা আমার চারিদিক থেকে ঘিরে রেখেছে অবিচ্ছেদ্য বলয়ের মতো। বুঝতে পারলাম দেবী তার সর্বশক্তি দিয়ে সেই বলয়কে ভেদ করতে চাইছেন, কিন্তু পারছেন না। বেশ কিছুক্ষণ এই যুদ্ধ চলতে থাকলো। তারপর সেই ফুলের গন্ধে আমি জ্ঞান হারালাম। জ্ঞান হারিয়ে ফেলার আগের সময় আমি দেখলাম আমি সেই চাম্বেলি গ্রামের পাশেই রয়েছি। দেখলাম এই কাল রাত্রির শেষ প্রহরে হোমের আগুনের ফুলকিগুলো যেন আরও বেড়ে উঠেছে। এখন সেই তান্ত্রিক বাবা সেই দেবী দানির সাথে পুজোর মাধ্যমে একাই লড়াই করে চলেছেন আর অবিরাম বলে চলেছেন একটা মন্ত্র। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ, ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ, ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। তারপর আমি আর কিছু জানি না। সকালে আমার চেতনা ভাঙল শুভমের ডাকে। উঠে দেখি শুভম আর তান্ত্রিক বাবার সাথে থাকা বাকি তান্ত্রিকেরা আমার দিকে চেয়ে আছে। কোনো রকমে নিজেকে একটু স্বাভাবিক ছন্দে ফিরিয়ে এনে বললাম, কাল কি হলো, সব ঠিক আছে তো? শুভম আমার কথায় হালকা হেসে বলল, হ্যাঁ স্যার, এখন সব ঠিক আছে। আপনি আসুন এদিকে, একটু ফ্রেশ হয়ে নিন। শুভমের সহযোগিতায় নিজেকে একটু স্বাভাবিক করে খাওয়া দাওয়া সেরে একটা চেয়ার দখল করলাম। গতকালকের ব্যাপারটা তখন আমাকে রীতিমতো ভাবাচ্ছে। ঠিক এমন সময় তান্ত্রিক বাবাকে আমার ঘরে ঢুকতে দেখে ওনাকে সুপ্রভাত জানালাম। উনি এসে আমার সামনে একটা চেয়ার দখল করলেন। আচ্ছা, তোমার পুরো নামটা যদি আরেকবার বলতে। বেশ কিছুটা অবাক হয়ে বললাম, নীলাদ্রি ভট্টাচার্য। এই জন্যই দেবী তোমাকে শেষ আহুতি হিসেবে বেছে নিয়েছিলেন। কেন বলুন তো? তুমি ব্রাহ্মণ ঘরের সন্তান, আর দেবী তার শেষ আহুতিতে একজন ব্রাহ্মণ বলি গ্রহণ করেন। আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব? হ্যাঁ, বলুন না। তোমার গলার সে মাদুলিটা আছে, ওটা তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, এটা আমাকে আমার মা দেন। আমার যখন 10 বছর বয়স তখন আমার কুষ্ঠি বিচার হয়। ঠিক সেই সময় আমার কুষ্ঠিতে একটা দোষ দেখা যায়। আমাদের কুলপুরোহিত আমার মাকে এই মাদুলিটা দেন, আর মা আমাকে তার নিজের দিব্যি দিয়ে বলেন এই মাদুলিটা আমি যেন কোনো দিনও না খুলি। এখন আমি বুঝতে পারছি কেন। তোমার কুলপুরোহিতের নাম কি? শ্রী দুর্গাপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, উনি? হ্যাঁ, ওনাকে আমি চিনি। তুমি তোমার একবার মাদুলিটা দেখাতে পারবে? কি দেখুন, কিন্তু খুলে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। বাবা বেশ খানিকক্ষণ ধরে মাদুলিটাকে ভালো করে দেখে বললেন, তোমার এই মাদুলিটা অষ্টধাতু দিয়ে তৈরি। সাধারণত এইসব মাদুলি পঞ্চম ধাতুতে তৈরি হয়। এটা অষ্টম ধাতুতেই তৈরি কেন? কুষ্ঠি বিচারের দিক থেকে কোনো ব্যক্তি যদি সাধারণত বিপদগ্রস্ত হন, তাহলে তাকে পঞ্চম ধাতু বিশিষ্ট মাদুলি দেওয়া হয়। কিন্তু যদি তার বিপদ যথেষ্ট গভীর হয়, অর্থাৎ বিপদের কালো ছায়া নেমে আসে, তখন তাকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ধাতুর মাদুলি দেওয়া হয়। অষ্টম ধাতুর মাদুলি গৃহীত ব্যক্তির উপর এই মহাবিপদের আশঙ্কা করেই দেওয়া হয়। আচ্ছা, বুঝলাম। তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। একটা আংটি বের করে আমার দিকে এগিয়ে দিলেন বাবা। এই আংটিটা ওই মাদুলির মতো কোনো দিনই তুমি খুলবে না। বাবার ক্ষমতার আমি চাক্ষুষ প্রত্যক্ষদর্শী, তাই বারণ করতে পারলাম না। আংটিটা নিলাম। কিন্তু বাবা, দেবী দানির কি হলো? দেবী আর এই ভূমিতে আসবেন না, আমি সব ঠিক করে দিয়েছি। যাগে, তুমি বিশ্রাম করো, আমি উঠি। বলে কোনো কিছু তোয়াক্কা না করে, কেমন যেন এই বিষয়ে আর কথা বাড়াতে না চাওয়ার মতো করেই তিনি হঠাৎই বেরিয়ে গেলেন। আরও অনেক কিছু জিজ্ঞাসা থাকলেও তার হয়ে উঠল না। এই অন্তিমবার আমার বাবার সাথে দেখা হয়েছিল। আর কোনোদিনও তার দেখা আমি পাইনি। আমিও সেখানে কিছুদিন থাকার পর ট্রান্সফার নিয়ে বাড়ি ফিরে আসার ব্যবস্থা শুরু করি। মাঝে অরিজিতের সঙ্গে দেখা করেছিলাম। তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজে তুলে নিয়েছিলাম। বেচারা বাপ হারা সরল ছেলে,
আর মায়া না বাড়িয়ে আবার কলকাতায় ফিরে আসি। শুভমও আমার সাথে চলে আসে ওর ভেকেশনের জন্য। বেশ অনেক দিন লেগেছিল ওই অবস্থা থেকে আবার সাধারণ জীবনে ফিরতে। এরপর আমি আর শুভম দুজনেই জলপাইগুড়ি ট্রান্সফার নিয়ে নিই। আমার মাকেও নিয়ে ওখানে চলে যাই। বেশ অনেক মাস কেটে যায়। সেই সব ঘটনা কালের নিয়মে ধীরে ধীরে স্মৃতি থেকে মুছে যায়। গতানুগতিক কর্মজীবনে আমি আবার ব্যস্ত হয়ে পড়ি। একদিন আমি মাকে নিয়ে জলদাপাড়ার একটা কালী ঠাকুরের মন্দির দর্শন করতে গিয়েছিলাম। এমন সময় আমাকে পেছন থেকে কে একজন নাম ধরে ডাক দিলেন। নীলাদ্রি স্যার, ভালো আছেন? ঘুরে দেখি রুদ্র আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধ্রপ্রদেশে থাকাকালীন সেই তান্ত্রিকের অনুগামীদের মধ্যে একজন ছিলেন রুদ্র। আমি দেখেই চিনতে পেরে গেলাম। আমি তাকে মন্দিরের সিঁড়িতে এনে বসালাম। হ্যাঁ, আমি ভালোই আছি রুদ্র, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালোই আছি। যাক ভালো। তা তুমি এখানে? স্যার, আমরা আর কবে এক জায়গায় ছিলাম বলেন? আমাদের সারা জীবন ঘুরে ঘুরে নিজেদের জ্ঞান দীক্ষা লাভ করেই তো কেটে গেল। হ্যাঁ, তা ঠিক। তা তোমার সেই বাবা ভালো আছেন তো? আমার কথায় রুদ্র একটু চুপ করে রইল। বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। স্যার, আমাদের বাবা আর আমাদের মধ্যে নেই। সে কি? কি করে হলো? আপনার সেই দিনগুলোর কথা মনে আছে স্যার? তা আবার কোনোদিনও ভুলতে পারি? আপনি জানেন সেদিন আসলে কি ঘটেছিল? কি? সেই সময় বাবা দেবীকে নিজের আহুতি দিয়ে দেবীর সাথে চুক্তি করেন, যদি তার আহুতি দেবী গ্রহণ করেন তাহলে এই জঙ্গল থেকে দেবী চলে যাবেন। দেবী তা গ্রহণ করায় আমরা সবাই উদ্ধার পেয়েছিলাম। আমার পায়ের তলার মাটিটা কেঁপে উঠল ভয়ে। কিন্তু আমার সাথে তো তার পরদিন বাবার সাথে কথা হয়েছিল, তখন তো কিছু মনে হয়নি। ওই দিন থেকে পরের শুক্লপক্ষে দেবী তার আহুতি গ্রহণ করেন, তাই আমরা কেউ বুঝতে পারিনি। পরে জানা যায় দেবীর শেষ আহুতিতে যদি ব্যাঘাত ঘটে তাহলে কোনোদিন ওই জঙ্গল ছেড়ে যেতেন না। আর বাবা আপনাকে খুব ভালোবাসতেন। হয়তো আপনি বুঝতেন না, কিন্তু আপনার কথা আমাদের সবসময় বলতেন। আমি চুপ করে বসে রইলাম। রুদ্র একটু পরে উঠে চলে গেল। আমি উঠতে গিয়ে দেখলাম আমার হাতে একটা বস্তু ঝিলিক দিয়ে উঠেছে এই রোদ ঝলমলে সকালে। চেয়ে দেখলাম সেই আংটিটা, যেটা আমাকে সেই তান্ত্রিক বাবা দিয়েছিলেন। আমার চোখ পরম শ্রদ্ধায় আর্দ্র হয়ে উঠল। আপনি শুনছিলেন আহুতি, রিটেন বাই শেখ আমান হোসেন। গল্পের সূত্রধর তথা স্ত্রীর চরিত্রে আমি অদ্রিজা। অন্যান্য চরিত্রে বৃষ্টি, নীলাঞ্জন, কাবেরী, রূপ, সুমিত, তুহিন, অভিক, সুমন ও বাচ্চার চরিত্রে সমু। অডিও অ্যাডাপ্টেশন বাই সৌরভ। স্ক্রিপ্টে তুফান। এপিসোড ম্যানেজমেন্ট, সাউন্ড এফেক্টস ও ডিরেকশনে সৌম্যদীপ ও লাবণ্য। আজ আপাতত এখানেই শেষ। পরবর্তীতে আবারও ভিন্ন স্বাদের কোনো এক গল্প নিয়ে হাজির হবে টিম ফ্যাবিউলাস টেলস। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, স্পেশালি সাহিত্যে থাকুন। শুভরাত্রি।